গীতা এলএলবি সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাবো কাব্যাদের সামনে গীতার ফোন আসলে মেহেক ফোনটা তুলে নাটক করতে থাকে আর বলে, তুমি কেন কল করেছো এখানে? কি ঠকান ঠকালে আমার দাদাকে তুমি? তোমাকে ছাড়াই ওরা ভালোভাবে বাঁচবে, আর মুখার্জি বাড়িতে বউ হয়ে আসবে কাব্যা। গীতা বলে, মেহেক তুমি বড্ড ওভার অ্যাক্টিং করো। যাই হোক, তুমি এভাবেই ওদেরকে ব্যস্ত রাখো, এই ফাঁকে আমি তদন্তটা সেরে নিই। এরপর পঙ্কজ গীতাকে কল করে আর বলে ওদের বাড়ির সিসিটিভি ফুটেজের একটা অংশ ওর কাছে এসছে। প্রলয় এই ফুটেজটা পঙ্কজকে দিয়েছে। এরপরে পঙ্কজ গীতাকে বলে একবার নিজে এসে দেখে যেতে। সিন শিফট হয়, আমরা দেখি গীতা আর পঙ্কজ দুজনে মিলে ফুটেজটা দেখছিল। সেই ফুটেজে দেখা যাচ্ছে কিভাবে একটা ছায়ামূর্তি মাস্ক পরে, কালো জ্যাকেট, টুপি পরে একটা ব্যাগ নিয়ে বাড়ির পেছন দরজা দিয়ে ঢুকলো। অর্থাৎ ছায়ামূর্তিটি ভালোভাবেই জানে যে মেন গেট ছাড়াও বাড়ির পিছনে রাস্তা আছে। চেনা জানা ব্যক্তি, মানে যার কিনা রেগুলার যাতায়াত আছে বাড়িতে, এমন কাউকে ছাড়া এই রাস্তার কথা জানাটা সম্ভব না। গীতা বন্দি আন্টিকে সন্দেহ করে আর বলে হয়তো এসবের পেছনে বন্দি আন্টি থাকতে পারে, আর গিনিকে ফাঁসানোর জন্য সেই লোকটাকে ইনস্ট্রাকশনও দিতে পারে যে ব্যাগটা গিয়ে গিনির ঘরে রেখে আসতে। এরপর গীতা গিনিকে কল করে। গীতার ওপর গিনি রেগে থাকার কারণে গীতার সাথে সে একটা কথাও বলতে চায় না। গীতা বলে, দিদি তুই আমার কথাটা একবার শোন, আইনের চোখে তুই কিন্তু অপরাধী হয়ে থেকে যাবি, আর অগ্নিজিৎ মুখার্জিও তোকে বাঁচাতে পারবে না। গিনি বলে, তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? তোর মতো উকিলকে আমার শ্বশুরমশাই তুড়ি মেরে হারাতে পারে। গীতা গিনিকে বলে, তুই বল সেদিন রাতে তুই কোথায় গিয়েছিলি? গিনি বলতে চায় না, উল্টে বলে, ডিভোর্স যখন দিয়ে দিয়েছিস তখন এই বাড়ির সাথে তোর আর কোনো সম্পর্ক নেই। খুব শিগগিরই আমি নিজে দাঁড়িয়ে থেকে কাব্য আর স্বস্তিকের বিয়ে দেব। এরপর গীতা ডিসাইড করে সোজা কথায় যখন গিনি বুঝতে চাইছে না তখন তাকে একবার ক্রিমিনাল লয়ার হিসেবেই বোঝাতে হবে। ওদিকে এঁচড় দেখে কাব্যার অবস্থা তো কাঁদো কাঁদো হয়ে যায়। কাব্যা বটিতে এঁচড় কাটতে গেলে এঁচড়ের আঠা হাতে মাখামাখি করে ফেলে। রতি বলে, বলেছিলাম তো আগে সর্ষের তেল হাতে মেখে কাটতে। মেহেক বলে, শুধু সেজেগুজে ঘুরে বেড়ালেই হয় না, নিজ গুণে সর্বসম্পন্না হতে হয় মেয়েদেরকে। তারা যেমন আকাশে উঠতে পারে তেমন সংসারও সামলাতে পারে। এরপর কিরণকান্তি বাজার সেরে বাড়ি ফিরলেই আবার সে বাইরে বেরোতে চায়। তখন পদ্ম বলে, হবু জামাই বাড়িতে আসছে আর আপনি বেরিয়ে যাবেন মানে? ইলিন বলে, আসলে অগ্নিজিৎ বাবু খুব তাড়াতাড়ি আপনাকে কাব্যার সাথে স্বস্তিকের বিয়ের ব্যাপারে প্রস্তাব দিতে চায়। এসব কথা শুনে কিরণকান্তি গদগদ হয়ে যায়। মেহেক এরপর কাব্যাকে বলে সর্ষে বাটতে হবে। রতি বলে, বাটবেই যখন তো মিক্সিতেই বেটে নিক না। পদ্ম বলে, না মিক্সিটা খারাপ হয়ে গেছে। কাব্যা বলে, আমি সর্ষে বাটবো? মেহেক বলে, হ্যাঁ বাটতে তো তোমাকে হবেই। খুব তো নিজেকে গীতা বৌদির সাথে তুলনা করো। গীতা বৌদি যেমন কিচেনও সামলাতে পারে তেমন কোর্টও সামলাতে পারে। এরপর কৃপানের কাছে একটা কল আসে। কলটা করেছিল ঢালি। কলটা আসতেই কৃপান জায়গা থেকে সরে যায় আর মেহেকের সন্দেহ হয়। তাই মেহেক গীতাকে ফোন করে জানিয়ে দেয় আর বলে, দেখো তো কে করেছে কলটা। গীতা এরপর পঙ্কজকে বলে কৃপানের কল ট্র্যাক করতে। ঢালি কৃপানকে বলছিল 10 লাখ টাকা পাঠাতে, না হলে সে সব কথা ফাঁস করে দেবে। ফোন রাখার পর ঢালি বলে, আমার সব গেছে, আমার নামে স্ক্যান্ডেল হয়েছে, এমনকি আমার মাকে অবধি আমি হারিয়েছি। আমি ওদের কাউকে ছাড়বো না। দূর থেকে এসব লক্ষ্য করছিল স্টেফনি। এরপর বড়বাবু এসে গীতাকে জানায় নাম্বারটা ট্রেস করে জানতে পেরেছে যে কলটা ঢালি করেছিল। তারপর স্টেফনিও গীতাকে কল করে ঢালির ব্যাপারে জানায়। গীতা এভাবে একটা ইম্পর্টেন্ট যোগসূত্রের কথা জানতে পারে। এরপর আমরা দেখতে পাই বন্নি ফোনে কাউকে বলছে, এই বাড়ির কোথায় কোন ক্যামেরা লেগে আছে আমি সব জানি। সেদিন তো আমি ক্যামেরা বাঁচিয়ে এসে গিনির ঘরে সেই ব্যাগটা রেখে দিই, আর তোমাকে পিছনের রাস্তার কথাটা বলি। পিছন থেকে সব কথা শুনে ফেলেছিল রাকা। রাকা তাকে জিজ্ঞাসা করে যে সে কার সাথে কথা বলছিল। এরপর সেখানে ঈশা এসে উপস্থিত হয় আর সেও সেম প্রশ্ন করে। বন্নি কিছুই বলতে চায় না, উল্টে নিজের ফোন থেকে কল রেকর্ডটা ডিলিট করে দেয়। এরপরে রাকা ঈশাকে বলে গীতাকে একবার ফোন করতে আর ঘটনাটা জানাতে। পরের পর্বে আমরা দেখতে পাবো কাব্যা রান্নাঘরে সবজিপত্র সমস্ত কিছু মাটিতে ছড়িয়ে বসে আছে আর মেহেক বলে, দাঁড়াও আমি একটা চেনা জানা হোম ডেলিভারিতে যোগাযোগ করছি বলে গীতাকে কল করে।